আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হবিগঞ্জের পর সিলেটেও এনসিপির গাড়িবহরে 2 দফা হামলা, বিএনপির ওপর দায় চাপালেন বিরোধী দলীয় চিফ হুইপ ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইমন সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে, জানালো চট্টগ্রাম পুলিশ। নির্মাণে 3 বছরে মানিকগঞ্জের 10 তলা সরকারি ভবনের বিভিন্ন স্থানে ফাটল, আতঙ্কে কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীরা। এবং ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, দাম নাগালের বাইরে, নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও দূষণে ব্যাহত হচ্ছে উৎপাদন, বলছে সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 3 প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধা জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের সুপারভাইজার পদে সাঘাটা উপজেলার আয়শা আক্তার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বসিত তারা। উদ্বোধনের মাত্র 3 বছরে মানিকগঞ্জের 10 তলা সরকারি ভবনের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। এতে কর্মকর্তা কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুধু তাই নয়, ভবনের নানা অব্যবস্থাপনারও অভিযোগ তাদের। তবে গণপূর্ত বিভাগের দাবি ফাটলগুলো ঝুঁকিপূর্ণ নয়। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। মানিকগঞ্জে বেউথায় এক ছাদের নিচে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা নিশ্চিত করার লক্ষ্যে 2023 সালে নির্মাণ করা হয় 10 তলা ভবন। প্রায় 86 কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড। 2023 সালে 30 জুন ভবনটি গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর ধাপে ধাপে 30টি সরকারি দপ্তর এই ভবনে তাদের কার্যক্রম শুরু করে। নির্মাণে প্রায় 3 বছরের মধ্যেই ভবনে বিভিন্ন দেয়ালে, করিডোর এবং কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। সাম্প্রতিক ভূমিকম্পের পর ফাটল আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। শুধু ফাটলই নয়, ভবনে নানা অব্যবস্থাপনা অভিযোগও তুলেছেন ব্যবহারকারীরা। নতুন বিল্ডিংয়ে ফাটল একটা ছোটখাটো আতঙ্কের বিষয়, কিন্তু বিল্ডিং এতে ফাটল ধরলে একটু সংখ্যা একটু সংখ্যায় দেখা দেয়। আমাদের এই ভবনটা হচ্ছে 10 তলা একটি ভবন। একটা ফাটল বা ক্র্যাকের আমরা পেয়েছি এবং ইতিমধ্যে এটা নিয়ে আমরা জেলা কমিটিতে আলোচনা করেছি। ফাটলের ব্যাপারটা আমরা দেখেছি কি কারণে ফাটলটা হলো। দ্রুত ফাটলের প্রকৃত কারণ নির্ণয় করে সংস্কার তাগিদ ভূমিকম্প বিশেষজ্ঞদের। যে কোনো ঝাঁকুনিতে যে বিল্ডিং এর কোথাও যদি কম্পন দেখা, ক্র্যাক দেখা দেয়, যে কোনো কম্পনের ফলে, ভূমিকম্পনের ফলে, সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে অবশ্যই। তবে ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই বলে আশ্বস্ত করেছে গণপূর্ত বিভাগ। কাঠামোগত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। ভূমিকম্পের সময় এর রেসপন্সটা ভিন্নতার কারণে এর ফ্লোর ফিনিশ এবং নন স্ট্রাকচারাল এলিমেন্টে কিছু ফাটল এসেছে। শুধু আশ্বাস নয়, দ্রুত সংস্কারের মাধ্যমে সকল অব্যবস্থাপনা দূর করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জের পর এবার সিলেটের জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোপালগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িতে হামলা চালানো হয়। এছাড়া এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মুজাহিদের গাড়ি এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সিলেট থেকে ইকবাল মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 3টার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। এ হামলায় ছাত্র দলকে দায়ী করেছেন সার্জিস।
এছাড়াও এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু, আতিকুর রহমান মুজাহিদ এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। আপনারা গতকালকে দেখেছেন। পরে সিলেটে রক্তাক্ত জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আদলেই হামলা চালিয়েছে বিএনপি। সকল গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। এদিকে আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দিয়েছেন যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এনসিপি দেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি করছে, তারা জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সকালে ঝিনাইদহে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জনপ্রিয় এক সংসদ সদস্যকে নিয়ে এনসিপি নেতাদের বাজে কথা বলে হবিগঞ্জের ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি। এ সময় এনসিপি নেতৃবৃন্দকে সুস্থ ধারার রাজনীতি করারও আহ্বান জানান রাশেদ খান। নতুন কোনো কর আরোপ ছাড়াই 2026-27 অর্থ বছরের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 1061 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে 1060 কোটি 69 লাখ 75 হাজার টাকা আর ব্যয় 930 কোটি 75 লাখ 42 হাজার টাকা। অর্থ বছর শেষে 130 কোটি 24 লাখ 32 হাজার টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। নগর ভবন অডিটোরিয়ামের প্রশাসক সাখাওয়াত হোসেন খান এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাস্তা ও ড্রেন নির্মাণ, সুপেয় পানির সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল পুনরুদ্ধার, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি নির্ভর নাগরিক সেবাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হল স্মরণ সভা। দুপুরে শহরের একটি অডিটোরিয়ামে আমরা জুলাই যোদ্ধা বগুড়া জেলা এবং মহানগর শাখার আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। পরে নিহত জুলাই যোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ভরা মৌসুম, কিন্তু নদীতে দেখা নেই ইলিশের। আমদানি না থাকায় মাছের আড়তগুলোতেও বেচাকেনা তলানিতে ঠেকেছে। নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, দূষণ ও ডুবোচরের কারণে ইলিশের স্বাভাবিক উৎপাদন ও বিচরণ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। এদিকে সরবরাহ কমে যাওয়ায় দামও আকাশচুম্বী। চাঁদপুর প্রতিনিধি ফাহিম শাহরিন কৌশিকের রিপোর্ট, জানাচ্ছেন মুবিনুল ইসলাম। ইলিশের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চাঁদপুর। প্রতিবছর হাজার হাজার মন ইলিশ ধরা পড়ে চাঁদপুরের মেঘনা নদীতে। তবে চলতি বছর ভরা মৌসুমেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটেও নেই আগের সেই ব্যস্ততা। যখন ডিমের অভিযানটা আসে তখন যদি প্রশাসন একটু ভালোভাবে নজর দেয়, সরকার নজর দেয়, যে ডিমওয়ালা মাছটা তখন ধরতে পারবেন না, অভিযানটা খুব কড়াকড়িভাবে হবে। অবাধে জাটকা নিধনের কারণেই আপনার এখন নদীতে কোনো বড় মাছ পাওয়া যাচ্ছে না। সরবরাহ কমে আসায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। টাঙ্গাইল থেকে মাছ কেনার জন্য চাঁদপুরে, এখানে এসে দেখি যে ইলিশের দাম অনেক চড়া। আমাদের ওখানেই এই ইলিশ অনেক কমে পাওয়া যায়। এদিকে ইলিশ সংরক্ষণে সরকারের নানামুখী উদ্যোগ চলমান থাকলেও উৎপাদন কমে আসার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল কাজ করছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। প্রাকৃতিক যে খাবার প্লাঙ্কটন থাকে চাঁদপুরে, সেই ইলিশের খাবার আগের মতো নেই এবং ইলিশের যে নদীর প্রবাহ আগের মতো নেই। সেজন্য ডুবোচর গুলো কেটে দিতে হবে, নদী খনন এবং পরিবেশ দূষণের কারণগুলো চিহ্নিত করে আমাদের নির্মূল করতে হবে।
ভরা মৌসুমেও ইলিশের এই সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে জেলে, ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে। ইলিশ উৎপাদন ও বিপণনে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এই সংকট আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁ শহরে দয়ালের মোড়ে বিআরটিসি বাসের চাপায় আতম ইউসুফ নামে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত ইউসুফ নওগাঁ শহরে জগৎসিংহপুর হাজিপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায় সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের ফুটবল গড়ে তোলা এবং খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত রাখার লক্ষ্য নিয়ে আগামী ৯ আগস্ট শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন একথা জানান। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। একই সময় চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি দেশের সব উপজেলায় টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। দেশের ৪০,২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১.৫ কোটি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেবেন। শিক্ষামন্ত্রী আরও জানান, সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পূর্ব নির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে চট্টগ্রামে টুর্নামেন্টের খেলা শুরু হবে আগামী সেপ্টেম্বরে। এ উপলক্ষে রোড শোর আয়োজন করা হয়েছে। রিমান্ড নামঞ্জুর করে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ৩ মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন সহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রাম সিএমএম কোর্টের বিচারক। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, সন্ত্রাসী বাহিনীর বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। গত বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে ৩ সহযোগী সহ গ্রেফতার করা হয় চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসীকে। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রামের অপরাধ জগতে আতঙ্কের নাম ডেভিড ইমন। হাটহাজারীতে চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে গুলি, ইন্টারনেট ব্যবসায়ীর কাছে ২ কোটি টাকা দাবি, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে হামলার মূল পরিকল্পনাকারী ছিল ডেভিড ইমন। ২০২৫ সালের মার্চে চন্দনপুরায় প্রাইভেট কারে জোড়া খুন, পতেঙ্গা বিচে সন্ত্রাসী ডাকাইয়া আকবর হত্যা এবং বিএনপি নেতার জনসভায় বাবলা হত্যার নৈপথ্যের মাস্টারমাইন্ড ছিল এই ডেভিড ইমন। বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে ৩ সহযোগী সহ গ্রেপ্তার করা হয় এই শীর্ষ সন্ত্রাসীকে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরামর্শেই ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ডেভিড ইমন। এবং ৬টার সময় এখানে পৌঁছার কথা ছিল জেগরগাছা থেকে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেভিড ইমনের সহযোগীদের আইনের আওতায় আনতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। যেই হোক, এই সন্ত্রাসীরা, আমি জানি যে এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তারা তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। এদিকে যশোরে গ্রেফতার ডেভিড ইমন সহ ৪ জনকে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি মামলায় আদালতে রিমান্ডের আবেদন জানায় চট্টগ্রাম মহানগর পুলিশ। পরে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করে আদালত। এদিকে ৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইমা আফরিন হিমা। অস্ত্র মামলায় ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ডেভিড ইমনের তৈরি হওয়া সন্ত্রাস বাহিনী কি পুরোপুরি গুড়িয়ে দিতে পারবে প্রশাসন? ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলে ৬৭তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ-দ্বীন আসাদ। তিনি কোর্স সম্পন্নকারী ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন। কোর্সে সার্বিকভাবে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে মফিজ ট্রফি অর্জন করেন স্কোয়াড্রন লিডার মির্জা জুবায়ের হোসেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের দক্ষিণ নয়াবাড়ী মৌজাতে উপজেলা কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপনের স্থান কান্দিপাড়ার নয়াবাড়ী মৌজা পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার SM হুমায়ুন কবির, জেলা প্রশাসক সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ ও সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনি। এ সময় 8টি ইউনিয়নের কয়েক হাজার জনতা বিক্ষোভ মিছিল করে নয়াবাড়ী মৌজাতেই উপজেলা কমপ্লেক্স স্থাপনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। রংপুরে একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যান থেকে 15 বস্তা ভারতীয় প্রসাধনী, 9 বস্তা ভারতীয় কাপড়, 1.5 লাখ শলাকা নকল বিড়ি, 23 বস্তা নকল ব্র্যান্ডের সিগারেট, 2 বস্তা নকল আকিস বিড়ি ও 50 পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লাভলু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত 3 মাসে পুলিশ বিভিন্ন মামলার আসামি গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এসব কথা জানান। দিনাজপুরের বিরল উপজেলায় মাদক বিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ প্রদান ও জন্ম মৃত্যু নিবন্ধন সহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন পৌরবাসী। দুপুরে প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ভুক্তভোগীরা জানান, পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবায় ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।